নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আমরা তার সঙ্গে কথা বলবো মূলত দুটি বিষয়ে। একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সময় যে আন্দোলনকারীরা নানান ধরনের হিংসাত্মক কার্যকলাপে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায় মুক্তি দিয়ে একটি অর্ডিন্যান্স জারি করেছে সোমবার। তো আমি প্রথমে সেই বিষয়টাকেই আলোচনা আনতে চাই। মিস্টার নওফেল, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি যে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি যে প্রসঙ্গটি উত্থাপন করলাম যে একেবারে সাম্প্রতিক যেটা সোমবারে যে অধ্যাদেশটি জারি হয়েছে তাতে কিন্তু আমরা দেখলাম যে বলা হয়েছে যে ওই সময় যারা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং তাতে যারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, তার মধ্যে অবশ্যই হিংসাত্মক ঘটনাগুলিও আসছে, তো তাদেরকে দায় মুক্তি দিয়ে একটা অর্ডিন্যান্স জারি হয়েছে। আপনি যদি এই বিষয়ে আপনাদের দলগত বক্তব্যটি বলেন যে আপনারা এটাকে কিভাবে দেখছেন, কারণ আপনাদের সরকারের বিরুদ্ধেই ওই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল। ধন্যবাদ আপনাকে। আসলে দায় মুক্তি এই বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত দায় মুক্তি নিয়ে যতগুলো আইন পাশ করা হয়েছে তার প্রত্যেকটি কিন্তু পরবর্তীতে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং যাদেরকে দায় মুক্তি দেয়া হয়েছে তাদের সকলকে কিন্তু বিচারের সম্মুখীন করা গিয়েছে। অন্তত রাজনৈতিক যেই কনসিকুয়েন্স সেটা কিন্তু যাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের সবাইকে কিন্তু সেটা ফেস করতে হয়েছে। এবং এর আগে একটি দায় মুক্তি অধ্যাদেশ ছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স, আমরা যেটাকে বলতাম কুখ্যাত আপনার ইনডেমনিটি অর্ডিন্যান্স, সেটা পাশ করেছিল জিয়াউর রহমান সরকার এবং সেটাকে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের অংশ করা হয়েছিল। মানে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে যে অধ্যাদেশটি, অ্যাবসলিউটলি সেটাকে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়ে যে অধ্যাদেশ করা হয় সেটা সংসদেই বাতিল হয়ে যায় এবং বাতিল হওয়ার পরে কিন্তু তাদের সকলের বিচার হয় এবং বিচারে তারা দণ্ডপ্রাপ্ত হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার আরেকটি দায় মুক্তি আইন পাশ করে ইনডেমনিটি দিয়ে অপারেশন ক্লিন হার্ট, তার সময়ে বহু মানুষকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা করা হয়। সেই দায় মুক্তি আইনটিও কিন্তু উচ্চ আদালত থেকে বলা হয়েছে যে যেখানে মানুষের মৌলিক অধিকার পরিকল্পিতভাবে রাষ্ট্র কর্তৃক হোক বা যে কোনো বাহিনী কর্তৃক হোক লঙ্ঘিত হয় কোন ধরনের বিচার ব্যতীত, সেই ধরনের কাজের কোনো দায় মুক্তি কোনোভাবেই দেয়া যায় না, সেটা আইনত অবৈধ। এখন কথাটা হচ্ছে এই যে একটা সরকার অন্তর্বর্তীকালীন বলে অস্থায়ী সময়ের জন্য এসেছে, সংসদ ব্যতীত কোনো ধরনের ম্যান্ডেট ব্যতীত একটি অধ্যাদেশ তারা নিজেরা লিখে পাশ করে দিল এবং সেখানে আন্দোলনের নামে হত্যাযজ্ঞ, ধর্ষণ, জ্বালাও পোড়াও এই সকল কিছুকে দায় মুক্তি দিয়ে তারা যেভাবে করে মানে একটা ওয়াইডার দায় মুক্তিটা দিল, সেটা আইনের দৃষ্টিতে কখনোই কোনোদিন টিকবে না। কারণ আপনি আন্দোলন সংগ্রাম করতে পারেন, আপনি আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে কোন ধরনের যদি দাঙ্গা হাঙ্গামা সংঘটিত হয়, সেই দাঙ্গা হাঙ্গামায় আপনার অংশগ্রহণের অংশটি সেইটার মাধ্যমে যদি কোনো মানে সুনির্দিষ্ট বা কম মাত্রার কোনো ধরনের ধ্বংস তো কাজ হয়ে থাকে, সেটা হয়তোবা আইনের দৃষ্টিতে অনেক সময় সেটা ওভারলুক করা যায়। কিন্তু যেখানে পরিকল্পিতভাবে টার্গেট কিলিং করা হয়েছে, পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যা যদি আমার কর্মীরাও করে থাকে, সেই হত্যা
যে রাষ্ট্রের কোনো বাহিনীও যদি করে থাকে, সেই হত্যা যেই করে থাকুক না কেন, এর দায় মুক্তি আইনের দৃষ্টিতে কখনোই দেয়া সম্ভব নয়। এবং এই অধ্যাদেশটিও সেই ইন্ডেমনিটি অধ্যাদেশের মতন বাতিল হয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করি। ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশ একটা রাষ্ট্রের কিন্তু স্থায়িত্ব দীর্ঘমেয়াদের। তো সুতরাং আজকে কি তারা অধ্যাদেশ পাশ করলো, আর পরিকল্পিতভাবে মানুষ খুন করে, জনগণকে হত্যা করে, স্নিগ্ধ মুগ্ধ যাই বলি না কেন, আবু সাইদ আর সন্তোষ এসআই, তারা তো সকলেই নিহত হয়েছেন, তাই না? এবং পরিকল্পিতভাবে তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে এই দায় মুক্তি কখনোই টিকবে না। কিন্তু এরা এই দায় মুক্তি অধ্যাদেশের মাধ্যমে একটি প্রমাণ সৃষ্টি করে দিল যে হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিল, টার্গেট কিলিং এর সাথে তারাই জড়িত, ধ্বংসাত্মক কাজ, পুলিশের গর্ভবতী কনস্টেবলকে পুড়িয়ে মারার কাজ, পুড়িয়ে ঝুলিয়ে দেওয়ার কাজ, এবং পরবর্তীতে ওই সময়টাতে যতগুলো হত্যাযজ্ঞ হয়েছে সবগুলো যে তারা পরিকল্পিতভাবে করেছে, সেটার কিন্তু একটা প্রমাণ তারা রেখে গেল। এবং তাদের যেই নেতৃবৃন্দ দাঙ্গায় যারা নেতৃত্ব দিয়েছে, তারা মিডিয়াতে, গণমাধ্যমে এসে বলেছে আমি হত্যা করেছি, আমি যদি হত্যা না করতাম তাহলে এই আন্দোলন সফল হতো না। তো সুতরাং আমরা এই ধরনের ট্রেন্ড কিন্তু ৭৫ সালেও দেখেছি। কর্নেল রশিদ, ডালিম ফারুক, হ্যাঁ, এরা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে, চ্যানেল 5 কে অ্যান্থনি মাসকারেনহাস একজন সাংবাদিক ছিলেন, আপনি জানেন, তাকে কিন্তু পরিষ্কার স্বঘোষিত হত্যা, মানে খুনি, বঙ্গবন্ধু স্বঘোষিত খুনি। এরাও কিন্তু তারা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেরা দায় স্বীকার করেছে। আর এই দাঙ্গাবাজেরা একই বয়সের মধ্যেই তারা হয়তোবা ছিল সেই সময়টাতে, তারাও কিন্তু গণমাধ্যমে স্বীকৃতি দিচ্ছে আমরা হত্যা করেছি, আমরা পুলিশকে টার্গেট কিলিং করেছি, আমরা জ্বালিয়েছি, পুড়িয়েছি, মানুষকে মেরেছি সরকার পতন করার জন্য, উৎখাত করার জন্য। তো সুতরাং যেখানে স্বীকৃতি দিচ্ছে তারা হত্যাকারী, নিজেরা স্বীকৃতি দিচ্ছে, সেখানে রাষ্ট্র চাইলেও তাদেরকে তো দায় মুক্ত করতে পারবে না। রাষ্ট্র চাইলেও, রাষ্ট্র কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, রাষ্ট্র কিন্তু আইন জবাবদিহিতার মধ্যে। তো আমরা বিশ্বাস করি আইনের শাসন অবশ্যই একদিন আসবে বাংলাদেশে। এখন যেটা আসছে হচ্ছে বেআইনি এবং নৈরাজ্যের শাসন চলছে। হ্যাঁ, মানে এই যে দায় মুক্তির আরেকটি বিষয় যেটা আমি মানে মানে লক্ষ্য করছি বাংলাদেশে, হয়তো আপনারা আরো বিশদে বলতে পারবেন, যে মানে এক দেশ দুই আইন হয়ে গেল আমি যা দেখতে পাচ্ছি। তার কারণ আওয়ামী লীগ যে আন্দোলনকারী বা ওই সময় যারা আন্দোলন করেছেন তারা অনেকেই এখন জেলে, তাদের কিন্তু একই অপরাধে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের তারা দায় মুক্তি পাবেন। এখন বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে আপনাদের মানে অংশগ্রহণের সুযোগ নেই। তো এই অধ্যাদেশ তো এরপরে সংসদে আসবে। তো এই যে দুটি মানে যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে, যে তারা এই অধ্যাদেশটিকে কিভাবে নেবে এবং তারা তাদের কি দায় দায়িত্ব থাকতে পারে? মানে এটা তো সংসদে পাশ হতে হবে। অবশ্যই যে কোনো অধ্যাদেশকে কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পাশ করতে হয়। সংসদে তারা পাশ করতে পারে, কিন্তু আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যেই আইন সংবিধানের মূল নীতিগুলোর সাথে সাংঘর্ষিক, সংবিধানের মূল নীতিতে কিন্তু মানুষের মৌলিক অধিকারের কথা সুনির্দিষ্টভাবে লেখা আছে। এসআই সন্তোষের পরিবার একটা না একটা সময়ে যদি সেই বিচার চায়, সেটা সংসদের আইন সেই বিচার থেকে কাউকে বারিত রাখতে পারবে না। এবং সেই সংসদের আইন কিন্তু সাংবিধানিক যেই আমাদের মূল নীতি তার সাথে সাংঘর্ষিক। শুধু তাই নয়, সাংঘর্ষিক বলে আদালত সেটাকে বিবেচনা করবে। শুধু তাই নয়, সারা পৃথিবীতে বিদ্যমান যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, সেখানেও কোনো ধরনের সুনির্দিষ্ট অপরাধ, টার্গেট কিলিং, এইভাবে করে হত্যা করা, সেগুলোকে কখনোই দায় মুক্তি দেয় না, এবং সেগুলোর কিন্তু যথাযথ বিচার হতে হয়। এখন কথাটা হচ্ছে এই দায় মুক্তি অধ্যাদেশের মাধ্যমে তারা কতগুলো অপরাধকে ঢাকা দেবে। তারা হত্যাকে ঢাকা দেবে, ধর্ষণকে ঢাকা দেবে, ধ্বংসযজ্ঞকে ঢাকা দেবে। পাশাপাশি তারা আরো কিছু জিনিস সেখানে ঢাকতে চায়, সেটা হচ্ছে লুণ্ঠন।
ক্ষমতায় বসেই এখন পর্যন্ত যে হাজার হাজার কোটি টাকার অর্থ তারা লোপাট করে নিল খুব অল্প সময়ের মধ্যেই, সেটাকেও কিন্তু তারা দায়মুক্তি দিতে চায়। এবং তারা খুব ভালো করে জানে বিএনপির পক্ষেও সেটা যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসে বা জামায়াতে ইসলামীও যদি আসে, তারাও যদি এই অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে পাশ করে, সেটা যে সঠিকভাবে ভবিষ্যতে টিকবে না, এটা কিন্তু তারাও জানে। এবং এজন্যই কিন্তু এদের অনেকেই এখন বিদেশমুখী এবং অনেকেই মানে নানান দেশে আপনি দেখবেন যে তাদেরকে ডেপুটেশনে পাঠিয়ে সেখানে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনাও এখানে এদের মধ্যে আছে। আচ্ছা, মানে আপনি বলছেন যে উপদেষ্টা এবং তাদের সহযোগী যারা এই 18-19 মাস ধরে যারা সরকার পরিচালনা করছে, তারা ইতিমধ্যেই মানে অন্যত্র আশ্রয়ের সন্ধান করছেন। হ্যাঁ, অবশ্যই তারা সেখানে আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, নানান দেশে তারা বিনিয়োগ করে সেখানে চলে যাওয়ার পরিকল্পনাও করেছে। এবং তারা কিন্তু শুরু থেকে কিন্তু এই পরিকল্পনার সাথে ছিল, এবং তারা চেয়ারে বসার পরদিন থেকে কিভাবে সেটা থেকে নিরাপদে এক্সিট পাবে সেটার প্রচেষ্টায় তারা ব্যস্ত ছিল। এবং এই রেফারেন্ডাম যেটা তারা বলছে গণভোট তথাকথিত, সেখানে দেখবেন যে আসলে জনগণ কিসের উপরে ভোট দিচ্ছে এর কোনো তথ্য উপাত্ত সেখানে নেই। এবং সেগুলো সেই 86, 87, 100টা নাকি কি তথ্য, সেটা মানুষ কিন্তু বোঝেও না, বুঝতে চায়ও না। তারা শুধু বুঝতে চেয়েছিল যে একটা নির্বাচিত সরকার হবে, সবাই মিলে নির্বাচন করবে, সেই নির্বাচনে যারা আসবে তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। এত কিছুর জন্য তো যারা এমনকি আমাদের বিরুদ্ধেও যারা আন্দোলন করেছে, তারাও কিন্তু এই সংস্কার তথাকথিত যে সমস্ত তথ্য উপাত্ত সেখানে দিয়েছে সেগুলোর জন্য তারা আন্দোলন করেনি। তাদের অনেকেই শুধুমাত্র ভেবেছিল যে বৈষম্য হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামতে হবে, মাঠে নেমেছে। তারপরে সরকার সেখানে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর হলে তারা আরেকটা সরকার চেয়েছে। এমনকি আমাদের ঘোর বিরোধীরাও কিন্তু এই যে এত কিছু সেখানে সংযুক্ত থাকবে, গোপন যে পরিকল্পনা, ষড়যন্ত্র, রাষ্ট্রকে বিদেশের কাছে সেখানে সঁপে দেওয়া এবং যা হচ্ছে এখন, এগুলো কোনো কিছুই তাদের একদম কঠোর সমর্থকেরাও কিন্তু সেভাবে ভাবেনি। শুধুমাত্র যারা ষড়যন্ত্রের সাথে সংযুক্ত ছিল, ষড়যন্ত্রের যারা পরিকল্পনাকারী ছিল, তারাই শুধু সেগুলো ভেবে সেভাবে করে এগিয়েছে। আপনারা কি এই বিষয়টা, আমি দেখছিলাম যে 23 জানুয়ারি শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন তাতে তিনি রাষ্ট্রসংঘের অধীনে তদন্ত দাবি করেছেন। এই যে ইনডেমনিটি দেওয়া হলো, এইটা নিয়ে কি আপনারা আন্তর্জাতিক কোনো ফোরামে যাওয়ার কিছু ভাবনা চিন্তা করছেন কিছু, যে এইভাবে একটা দীর্ঘ সময় ধরে যে ঘটনা ঘটেছে সেখানে দায় মুক্তি দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? ইউনাইটেড নেশনের যেই মানে যেই প্রক্রিয়াগুলো আছে সেখানে আসলে এই ধরনের আভ্যন্তরীণ বিষয় সেভাবে করে ডিসপিউট রেজলিউশনের বিষয়টি নেই। তবে ইউনাইটেড নেশনের নাম ব্যবহার করে যেভাবে আমাদের দেশে একটি তথাকথিত রিপোর্ট তারা প্রকাশিত করেছে, যেখানে ইউএন এর কোনো ধরনের সম্মতি ছিল না, কোনো ধরনের আর্থিক সংশ্লেষ ছিল না, কোনো ধরনের দল গঠন হয়নি, স্পেশাল রেপোর্টও যেটাকে বলা হয় তাও নিয়োজিত হয়নি। কিন্তু এটা কিভাবে হয়েছে এবং তার মাধ্যমে যেই ধরনের মিথ্যাকে সত্য করার প্রচেষ্টা হয়েছে, সেটাকে দিয়ে আবার আদালতের কার্যক্রমও করা হয়েছে, আবার সেটাকে দিয়ে দেখুন দায়মুক্তও করা হচ্ছে, সেগুলো তাদের যে দাপ্তরিক যে তাদের যে কার্যালয় আছে সেখানে আমরা কিন্তু অভিযোগ আকারে সেটা প্রেরণ করেছি। এবং ইউনূস সরকার তারা ক্ষমতা দখল করার পর থেকে বাংলাদেশে যেভাবে করে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, গণহত্যার যে মানে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাতে কিন্তু নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে হত্যাযজ্ঞ পরিচালনাটাই কিন্তু সেখানে দেয়া আছে। এবং সেটা কিন্তু হয়েছে, আপনি দেখবেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরকে পরিষ্কার ভাবে নির্দিষ্ট ভাবে তারা টার্গেট করে করে হত্যা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে ধর্ষণ করেছে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সুনির্দিষ্ট ভাবে টার্গেট করে তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য হত্যা করা হয়েছে, তাদেরকে কারাগারে পুরে দেওয়া হয়েছে। তো সেটা গণহত্যা এবং যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধ সমূহ কিন্তু আমাদের সরকারের সময়ে দাঙ্গা বিক্ষুব্ধ পরিস্থিতিতে পুলিশ বা বাহিনীগুলো বা আমাদের কর্মীরা আত্মরক্ষার্থে যেই ধরনের পরিস্থিতির কারণে প্রাণহানি হয়েছে, সেটা কিন্তু কোনো সুনির্দিষ্ট ধর্ম বা সুনির্দিষ্ট জাতি গোষ্ঠী বা সুনির্দিষ্ট কোনো দলের
বিরুদ্ধেও কিন্তু পরিকল্পিত ঘটনা নয়। তো সুতরাং সেটা কোনোভাবেই গণহত্যা বা যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় পড়ে না। কিন্তু তারা যা করেছে ৫ তারিখের আগে এবং পরবর্তীতে এবং আজ পর্যন্ত, সেগুলো কিন্তু টার্গেটেড। দেয়ারফর তাদের কার্যকলাপগুলো কিন্তু সম্পূর্ণভাবেই মানবতা বিরোধী যুদ্ধাপরাধের মধ্যে কিন্তু পড়ে, এবং সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে এই বিষয়গুলো আমলে নিয়ে তারা যাতে করে তদন্ত করার জন্য নিয়োজিত করেন, সেই লক্ষ্যে যুক্তরাজ্যের একটি, আমাদের ইউনাইটেড কিংডমের একটি আইনজীবী ফার্ম, ডাউটি স্ট্রিট, তারা কিন্তু সেখানে সুনির্দিষ্টভাবে ব্যারিস্টার যারা আছেন সেখানে তারা অভিযোগগুলো দিয়েছেন, এবং সেটাও কিন্তু চলমান আছে। এই সমস্ত আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই সেখানে একটু সময় লাগে এবং সেটা হুটহাট করে হয় না। কিন্তু আজকে তাদের যেই ধামা চাপা দেওয়ার চেষ্টাগুলো হচ্ছে অর্ডিন্যান্স পাশ করে, সেগুলোতে কিন্তু পরিষ্কার হয়ে যায় তারা হত্যাকারী, তারা ধর্ষণকারী, তারা মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্যে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।